রজত একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে। হঠাৎ করে শিলিগুড়ি বদলি করা হলো। শিলিগুড়িতে তার এই প্রথমবার আসা। শিলিগুড়িতে রজতের চেনা পরিচিত বা আত্মীয় স্বজন কেউ নেই। রজতের পরিবারে তার মা এবং স্ত্রী নিধি। রজত তার বাবাকে অনেক আগেই হারিয়েছে। তখন তার বয়স সবে 15 বছর। তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। একদিন রজতের বাবা অফিস থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ একটি ট্রাক এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গাড়ির ধাক্কায় তিনি মাথায় গুরুতর আঘাত পান, যার কারণে প্রচুর রক্তক্ষরণ হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। কোম্পানি থেকে তাকে একটি বাড়ি দেওয়া হয়েছে। বাড়িটি শহর থেকে একটু ভেতরে, চারিদিকে গাছগাছালি দিয়ে ঘেরা। এখানে গাড়ির শব্দ অথবা লোকজনের কথাবার্তা খুব একটা শোনা যায় না। এই এলাকায় লোকজন খুব কম, কিন্তু একা নিরিবিলি থাকার জন্য একেবারে উত্তম জায়গা। চারিদিকে নিস্তব্ধ পাখির আওয়াজ ভেসে বেড়াচ্ছে। রজতের এমন জায়গা বরাবরই পছন্দ, যেখানে শহরের কোনো হট্টগোল শব্দ থাকবে না। তাই রজত যখন প্রথমবার বাড়িটি দেখল, তখনই তার পছন্দ হয়ে গিয়েছিল। বাড়িটা যে খুব একটা বড় ছিল তা নয়, কিন্তু দেখতে বেশ সুন্দর। বাড়িটির নিচতলায় 4টি ঘর, মাঝখানে একটা বড় বারান্দা ছিল। বারান্দায় একটা বড় ঝাড়বাতি আছে। ঘরগুলোর দরজা জানলা এবং চারপাশে অনেকগুলো স্তম্ভ আছে, যা পুরো হলটিকে এই ঘরগুলি থেকে একটু আলাদা করে তুলেছিল। সব ঘরের দরজা ছিল একই রকম। মনে হয় ঘরগুলি এমনভাবেই তৈরি করা হয়েছিল যে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া খুবই সহজ। ঘরগুলির দেয়ালে হালকা হলুদ রং। একটি বড় রান্নাঘর আছে, যার রং গোলাপি। পুরো বাড়িতে বড় বড় জানলা সহ ঘরে সুন্দর সাজসজ্জার বাল্ব এবং লাইট ব্যবহার করা হয়েছে। নির্মাতা অবশ্যই বাড়িটিকে ছোট করেছিলেন, তবে বাড়িটি খুব সুন্দর করে বানিয়েছিলেন। সমস্ত আশা ও ভালোবাসার সাথে যেন কেউ এই বাড়িটি বানিয়েছিল। বাড়ির ছাদ থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যায়। সামনে গাছপালা, তার পেছনে জঙ্গল, এবং জঙ্গল পেরিয়ে দূরে পাহাড় দেখা যায়। সকালে রজত অফিসে বেরিয়ে গেল। রজত একটু অন্যমনস্ক ভাবে হাঁটছিল। হঠাৎ একজনের সাথে তার ধাক্কা লেগে যায়। রজত চেয়ে দেখল একজন বৃদ্ধ, বয়স 60 কি 65 হবে। মুখে হালকা সাদা সাদা দাড়ি, মাথায় সাদা চুল, পরনে শার্টের সাথে হাতা কাটা সোয়েটার। রজত লোকটিকে বলল, মাফ করবেন, আমি ঠিক খেয়াল করিনি। আমি কিছু মনে করিনি, কিন্তু রাস্তা দিয়ে হাঁটবার সময় একটু দেখে চলতে হয়। কখন কি হয়ে যায় তা তো আর বলা যায় না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আসলে আমারই ভুল। যাক সে কথা। তা তুমি এখানে নতুন এসেছো? আগে কখনো দেখিনি তো, তাই বলছি। হ্যাঁ, আমি এখানে নতুন এসেছি। আমার নাম রজত ঘোষ। বাহ, খুব ভালো। আমার নাম মৃত্যুঞ্জয় গোস্বামী। তা কোন বাড়িতে থাকো? এখানকার যে শেষ বাড়িটা আছে, সেই বাড়িতেই উঠেছি। শেষ বাড়িটি বলতে মায়া ভিলায় উঠেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজ আমি আসি। অফিসের প্রথম দিন অনেক দেরি হয়ে গিয়েছে। আপনি পরে আসুন না আমাদের বাড়িতে, বেশ জমিয়ে গল্প করা যাবে। এই বলে রজত হন্তদন্ত হয়ে চলে গেল। মৃত্যুঞ্জয় বাবুর মুখে কেমন জানি চিন্তার ছাপ ফুটে উঠল। মায়া ভিলা। শীতকাল, তাই সূর্য তাড়াতাড়ি অস্ত যায়। রজত যখন অফিস থেকে বেরোলো, তখন সন্ধে হয়ে গিয়েছে। অফিস থেকে বাড়ি ফেরার সময় রজত দেখতে পায়
একটি মেয়ে বাইরে হাঁটছে। মেয়েটির বয়স 17-18 হবে, দেখতেও সুন্দর। ফর্সা গায়ের রং, বড় বড় চোখ যেন পুরো পৃথিবীটার মধ্যে মিশে আছে। চোখের মণি গাঢ় কালো, যেন অমাবস্যার রাতের মতো। চুলগুলো লম্বা ঘন কালো, গোল ফর্সা মুখ আর একটা ছোট নাক। মেয়েটি রজতের দিকে তাকিয়ে হাসল। জবাবে রজতও হাসল। মেয়েটি রজতের দিকে এগিয়ে এসে বলল, হ্যালো, আপনি কি এখানে নতুন এসেছেন? হ্যাঁ, আমি এখানে নতুন এসেছি। আমার নাম রজত। আপনি কোথায় থাকেন? আমি ওই শেষে বাড়িতে থাকি। মায়া ভিলাতে? হ্যাঁ, তুমি এসো না আমাদের বাড়িতে, সবাই মিলে খুব গল্প করব। ঠিক আছে, আসবো। এখন আমি যাই, দেরি হলে মা বকবে যে। এই বলে মেয়েটি চলে গেল। একটু দূরে যেতেই অন্ধকারে মেয়েটি অদৃশ্য হয়ে গেল। ভারী মিষ্টি মেয়েটা। রজতের মুখে হাসি ফুটল। বাড়ির সামনে আসতেই রজতের মনে হলো কেউ যেন তাকে দেখছে, কেউ যেন তার উপরে নজর রাখছে। রজত পিছন ফিরে এদিক ওদিক তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। ভাবলো হয়তো মনের ভুল। রাতে সবাই খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। সবাই গভীর ঘুমে মগ্ন। হঠাৎ নিধির ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকাতে তার মনে হলো কেউ যেন রজত আর নিধির দিকে তাকিয়ে আছে, ঠিক পর্দার আড়ালে। একটু ভালো করে তাকাতেই তার শরীরের রক্ত হিম হয়ে গেল। দেখলো দুটি চোখ, দুটি লাল চোখ তাকিয়ে আছে সটান তাদের দিকে। নিধি চিৎকার করে উঠল। নিধির চিৎকার শুনে রজতীর ঘুম ভেঙে গেল। সে উঠে দেখল নিধি আতঙ্কে থরথর করে কাঁপছে। ঘামে পুরো ভিজে গেছে সে। ভয়ে তার মুখ সাদা হয়ে গিয়েছে। রজত জিজ্ঞেস করল, কি হয়েছে? কি হয়েছে নিধি? তুমি অমন করছো কেন? ভয় নেই, আমি আছি তো তোমার কাছে। দেখো, কোথাও কিছুই নেই। ধীরে ধীরে রজত নিধিকে শান্ত করে ঘুম পাড়ালো। তারপর রজতও ঘুমিয়ে পড়ল। জায়গাটা খুবই শান্ত ও নীরব। রজত রোজ সকালে অফিসে বেরিয়ে যায় এবং সন্ধে বাড়ি আসে। রোজ সন্ধ্যায় রজতের সেই মেয়েটির সাথে দেখা হয়। তারা একটু কথাবার্তা বলে এবং মেয়েটি চলে যায়। রজতেরও খুব ভালো লাগে মেয়েটির সাথে কথা বলতে। সারা দিনে অফিসের চাপ, শরীরের ক্লান্তি যেন নিমিষে শেষ হয়ে যায়। এইভাবে কেটে গেল বেশ কয়েকটা দিন। একদিন গভীর রাতে কিসের শব্দে রজতের ঘুম ভেঙে গেল। চোখ খুলে পাশে তাকাতেই তার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। তার পাশে নিধি নেই, তার বদলে অন্য একজন মহিলা শুয়ে আছে। মুখটা ঠিক বুঝতে পারছে না, কিন্তু তার লম্বা লম্বা চুল আর শাড়ি, হাতে চুড়ি, এইগুলো সব পরিষ্কার বুঝতে পারছে সে। সে একভাবে তার দিকে চেয়ে আছে। রজতের শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে ধীরে ধীরে রজতের কাছে আসতে লাগলো। রজতের শ্বাস প্রশ্বাস দ্রুত চলতে শুরু করেছে। রজতের আরো কাছে চলে এসেছে সে। এবার রজতের কানে ফিসফিস করে কি যেন বলল সে। তার মুখ থেকে একটা শব্দ আসছিল। সেই শব্দটা বোঝাতে চায় যেন এমন কিছু খুঁজে পেয়েছে যা অনেকদিন ধরেই পেতে চাইছিল। আজ যেন মন তৃপ্ত হতে চলেছে। রজত কোনো রকমের ধর্মড়িয়ে উঠে বেড সুইচটা টিপল। ঘরে আলোয় আলোকিত হয়ে গেল। পাশে চেয়ে দেখল, কোথায়? এ তো কোনো মহিলা নেই। নিধি ঘুমিয়ে আছে। তবে কি এতক্ষণ স্বপ্ন দেখছিল?
কিন্তু তা কি করে সম্ভব? তার পরিষ্কার মনে আছে সে জেগেছিল। তাহলে সত্যি যদি তাই হয়, তাহলে কে সেই মহিলা আর সে গেল কোথায়? পরদিন সকালে নিধি রজতকে জিজ্ঞেস করলো, তোমার গলায় কি হয়েছে? গলায়? রজত আয়নার সামনে গিয়ে দেখলো তার গলায় একটা গর্ত। কিন্তু এটা তো আগে ছিল না, কিভাবে হলো এটা? রজত নিধিকে বলল, ঠিক বুঝতে পারছি না কিভাবে এটা হলো। আচ্ছা, সে যাই হোক, আজই আমি ডাক্তারের কাছে যাব। একদিন বিকেলে রজতের সাথে মৃত্যুঞ্জয় বাবুর দেখা হয়ে যায়। মৃত্যুঞ্জয় বাবু রজতকে বাড়িতে চায়ের আমন্ত্রণ করলেন। মৃত্যুঞ্জয় বাবুর বাড়িতে প্রবেশ করে রজত অবাক হয়ে যায়। চারিদিকে সারি সারি বইয়ে ভরা, তার মধ্যে বেশিরভাগই ভূত প্রেত পিশাচ তন্ত্র সাধনা দিয়ে ভর্তি। মৃত্যুঞ্জয় বাবু বললেন, আমি কলেজের অধ্যাপক ছিলাম, এখন রিটায়ার করেছি। কলেজে পড়ানোর সাথে সাথে আমি ভূত পিশাচ তন্ত্র মন্ত্র নিয়ে বিস্তর পড়াশোনা করেছি এবং বহু জায়গায় ঘুরিয়েও বেরিয়েছি। এটা আমার এক ধরনের হবি বলতে পারো। আচ্ছা, আপনি কখনো ভূত বা অমন ধরনের কিছু দেখেছেন? হ্যাঁ, দেখেছি দু একবার, তবে সেটা অনেক বছর আগের কথা। হঠাৎ মৃত্যুঞ্জয় বাবু রজতের গলার ক্ষতটা দেখতে পান। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার গলায় ওটা কিসের ক্ষত চিহ্ন? ও, এটা কি জানি কোথা থেকে এটা হলো, আমি ঠিক মনে করতে পারছি না। তবে ডাক্তার দেখিয়েছি, সে বলেছেন কয়েকদিনের মধ্যেই সেরে যাবে। মৃত্যুঞ্জয় বাবু একটু চিন্তিত হয়ে পড়লেন। কিছু একটা বলতে যাচ্ছিলেন। রজত বলল, আচ্ছা, আজ উঠি, অনেক দেরি হয়ে গেল। ওদিকে নিধি আবার চিন্তা করবে। অন্য আরেকদিন না হয় আসবো। ঠিক আছে, এসো, সাবধানে যেও। গভীর রাতে রজতের ঘুম ভেঙে গেল। কেমন একটা অস্বস্তি অনুভব করছে সে। পাশ ফিরে তাকিয়ে দেখল নিধি দ্রুত শ্বাস নিচ্ছে। সে ঘেমে একেবারে ভিজে গিয়েছে। নিধিকে দেখে মনে হয় হয়তো সে কোনো ভয়ানক স্বপ্ন দেখছে। রজত নিধিকে ঝাঁকালো, কিন্তু নিধির ঘুম ভাঙল না। নিধির নিঃশ্বাস দ্রুত চলতে লাগলো। হঠাৎ আবার একটা চিৎকারে নিধির ঘুম ভেঙে গেল। নিধির নিঃশ্বাস খুব দ্রুত চলছিল, মুখে ভয়ের রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। রজতের মনে পড়ল নিধি গর্ভবতী। তার এমন ভয় পাওয়া, এরকম উত্তেজিত হওয়া তার এবং তাদের সন্তানের জন্য ক্ষতিকারক। রজত নিধিকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। নিধি একটু শান্ত হওয়ার পর রজত তাকে জিজ্ঞেস করল, নিধি, কি হয়েছে? তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? এই প্রশ্ন শুনে নিধি রজতকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর নিধি শান্ত হলে সে বলতে শুরু করলো, স্বপ্নে দেখলাম অন্ধকার ঘরে একটি মেয়ে বসে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। তার কাছ থেকে খুব অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল। আমার মনে হয়েছিল যেন সবকিছু আমার সামনে ঘটছে। তারপর সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। দেখলাম মেয়েটির চোখ সম্পূর্ণ কালো। তার চোখে কোনো মনি নেই। তার ঠোঁট থেকে টপ টপ করে রক্ত পড়ছিল। তার কালো ঘন চুল বাতাসে ভাসছিল। সব শুনে রজতের খুব চিন্তা হতে লাগলো এবং তার সাথে ভয়ও হতে লাগলো। এই বাড়িতে আসার পর থেকেই কেমন জানি সব
অদ্ভুত ঘটনা ঘটছে তাদের সাথে। চিন্তায় চিন্তায় রজতের শরীর খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে। এই কয়েকটা দিনে রজতের চোখ মুখ অনেকটা বসে গেছে। মনে হয় ধীরে ধীরে শরীর থেকে রক্ত যেন শেষ হয়ে আসছে। একদিন রজত অফিস থেকে বাড়ি ফিরে দেখে তার মা সিঁড়ির কাছে পড়ে আছে। রজত দৌড়ে গেল তার মায়ের কাছে। রজত সাপোর্ট দিয়ে তার মাকে ওঠানোর চেষ্টা করলেও সে কিছুতেই উঠতে পারল না। রজত তাকে হাতে তুলে নিয়ে ঘরের বিছানায় শুইয়ে দেয়। এমন সময় নিধি ঘরে এলো। রজত জিজ্ঞেস করলো, কোথায় ছিলে তুমি? মা পড়ে গিয়েছে, দেখতে পাওনি? আমি তো ভেতরে ছিলাম, আর সত্যি বলছি, মা কখন পড়ে গেল আমি তো কিছুই বুঝতে পারিনি। তুমি তো আশ্চর্য মানুষ, এত বড় দুর্ঘটনা ঘটলো আর তুমি আওয়াজও শুনতে পাওনি? রজত আর কথা না বাড়িয়ে হাসপাতালে ফোন করল। 30 মিনিটের মধ্যে রজত তার মাকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায়। রজতের মাকে দেখে ডাক্তার রুম থেকে বেরোতে রজতকে বললেন, আপনার মায়ের প্যারালাইসিস অ্যাটাক হয়েছে। এই কথা শুনে রজত হতভম্ব হয়ে গেল। তার মাকে হাসপাতালে ভর্তি করা হলো অনেক রাতে। রজত আর নিধি হাসপাতাল থেকে বেরিয়ে ফিরে এল। অল্প কিছু খেয়ে তারা দুজনেই আবার ঘুমিয়ে পড়ল। হাসপাতালে মায়ের সাথে দেখা করার জন্য রজত ওয়ার্ডের বাইরে অপেক্ষা করছিল। একটু পর রজত ভেতরে গিয়ে দেখল কেউ তার মায়ের গলা টিপে ধরেছে। দেখতে অনেকটা কালো ছায়ার মতো লাগছে। রজত তার চেয়ে বেশি কিছু দেখতে বা বুঝতে পারল না। তার মায়ের দম বন্ধ হয়ে আসছে। রজত কিছু করতে চাইছে, কিন্তু নিজেকে কিছু করতে অক্ষম অনুভব করলো। কেউ যেন তাকে বেঁধে রেখে দিয়েছে। আচমকা তোর ঘুম ভেঙে যায়। একটু সময় পর রজত যখন বুঝতে পারল এটা শুধু স্বপ্ন ছিল, তখন সে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। হঠাৎ কেমন যেন একটা বাজে গন্ধ নাকে এলো তার। নিধিকে ডাকতে গিয়ে দেখলো বিছানায় নিধি নেই। দু একবার ডাকলো রজত। নিধি, নিধি, কোথা তুমি? কোনো উত্তর নেই। রজত বিছানা থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে আসলো। গন্ধটা এখন যেন আরো বেড়ে গিয়েছে। রজত এদিক ওদিক সব জায়গায় নিধিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও নেই। হঠাৎ তার চোখ পড়ল রান্নাঘরের দিকে। রান্নাঘরে হালকা আলো পড়েছে। রজত সেদিকে এগিয়ে যেতেই গন্ধটা ক্রমশ তীব্র হতে লাগলো। রজত রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে যে দৃশ্য দেখলো তাতে সে আতঙ্কে কাঠ হয়ে গেল। দেখলো একটা ছায়ামূর্তি মেঝেতে বসে একটা ইঁদুরকে কাঁচা খাচ্ছে। সেই অন্ধকারের মধ্যে সেই ছায়ার শুধু চোখ আর দাঁত দেখা যাচ্ছিল। ছায়ামূর্তির হাত থেকে ইঁদুরটির রক্ত ঝরে পড়েছে মাটিতে। রজত ভালো করে চেয়ে দেখল মূর্তিটা দেখতে একদম নিধির মতো। হ্যাঁ, নিধি হবে, কারণ এই বাড়িতে নিধি ছাড়া আর কেউ নেই। তাছাড়া নিধিও তো নিজের বিছানায় শুয়ে নেই। রজত ভয়ে সেখান থেকে দৌড়ে পালালো। দৌড়ে ঘরের দরজার কাছে এসে বিস্ময়ে আতঙ্কে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। নিধি নিধি তো বিছানায় শুয়ে ঘুমাচ্ছে, তাহলে এ কি করে সম্ভব? নিধি যদি এখানে থাকে তাহলে ওটা কে ছিল? কিন্তু নিধি যদি রান্নাঘরে থাকে তাহলে এত তাড়াতাড়ি এখানে এসে কিভাবে ঘুমিয়ে পড়ল? রজতের মাথা ঝিমঝিম করতে শুরু করেছে। রজত সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালে নিধির ডাকে রজতের জ্ঞান ফিরল। চোখ মেলে তাকিয়ে দেখে নিধি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রজত কোনো রকমে উঠে বসতেই নিধি প্রশ্ন করল, কি হয়েছিল তোমার? তুমি এইভাবে মেঝেতে শুয়েছিলে কেন? রজত কিছু বলতে যাচ্ছিল,
এমন সময় ফোনটা বেজে উঠল। রজত ফোনের রিসিভারটা তুলতেই ওপাশ থেকে কথা ভেসে আসে। আমি কি মিস্টার রজতের সাথে কথা বলছি? হ্যাঁ বলুন, আমি রজত বলছি। মিস্টার রজত, আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসুন। কেন, কি হয়েছে? আমার মা ঠিক আছে তো? আপনার মা শ্বাস নিতে পারছিলেন না, যার কারণে তার হৃৎপিণ্ডে চাপ পড়ে। তার ফলে শ্বাসরোধে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। ডাক্তারের কথা শুনে রজতের পায়ের নিচের মাটি সরে গেল, যেন পৃথিবী থমকে গেছে তার। রজত অঝরে কাঁদতে লাগলো। রজতের মা চলে যাওয়ার পর তার শরীর আরো খারাপ হতে শুরু করলো। সবসময় ভাবতো এখনই হয়তো তার মা এসে বলবে, কি হয়েছে রজত, এত চিন্তা করছিস কেন? আয়, আমার কোলে মাথা রেখে ঘুমো। রজতের কাছে তার মা নেই এবং নিধি এমন কিছু করছে যার ফলে রজতের শুধু মনে হতে লাগলো এ নিধি নয়, এ নিধি হতে পারে না, এই নিধি রূপে অন্য কেউ। রজতের আর বাড়িতে থাকতে ভালো লাগে না, বিশেষ করে রাতের বেলা। খালি মনে হয় ওর দিকে কেন সব সময় তাকিয়ে আছে। খুব অস্বস্তি লাগে রজতের। রাতের আতঙ্কে সে ঘুমোতে পারে না। কোনোদিন মাঝে মাঝে ঘুম ভেঙে রজত দেখে নিধি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের হলো তার চাহনি দেখে মনে হয় এ কোনো মানুষের চাহনি নয়। এই কয়দিনে রজতের শরীর অনেক ভেঙে পড়েছে, শরীর শুকিয়ে গিয়েছে একেবারে, হাড়গুলো সব বেরিয়ে আসছে ধীরে ধীরে। মৃত্যুঞ্জয় বাবু কিছুদিন ধরেই রজতকে লক্ষ্য করছিলেন। তিনি বুঝতে পেরেছেন রজতের কিছু একটা হয়েছে। একদিন মৃত্যুঞ্জয় বাবু কোনো কাজের জন্য বাইরে গিয়েছিল। ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। বাড়ি এসে দেখে রজত একটি মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন, রজত কার সাথে কথা বলছে? তিনি রজতের দিকে এগিয়ে গেলেন। কাছে আসতেই রজত পেছন ফিরে তাকালো। মৃত্যুঞ্জয় বাবু বললেন, রজত, তুমি কার সাথে কথা বলছিলে? ওই একটি খুবই মিষ্টি মেয়ে, এই পাশেই থাকে। প্রায় রোজই ওর সাথে আমার দেখা হয়, একটু গল্প করে তারপর চলে যায়। কি বলছো? কোন মেয়ে? নাম কি? সত্যি তো, এতদিন হয়ে গেল মেয়েটির নামটাই তো জানা হলো না। মৃত্যুঞ্জয় বাবু বললেন, কোথায় থাকে মেয়েটি? এই তো এখানেই পাশে থাকে বলেছিল। এখানে আশেপাশে কোনো মেয়ে থাকে না রজত। এখানে সবাইকে আমি চিনি, এখানে কোনো মেয়ে নেই। কিন্তু সে বলেছিল সে এখানেই থাকে। এবার মৃত্যুঞ্জয় বাবু একটু গম্ভীর হয়ে বললেন, মেয়েটির বয়স কি 16-17 বছর? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। মৃত্যুঞ্জয় বাবু চিন্তিত হয়ে পড়লেন। সাথে সাথে রজতের তার বাড়িতে নিয়ে গেলেন। পাশাপাশি দুটো চেয়ারে বসে মৃত্যুঞ্জয় বাবু বললেন, রজত, তুমি যে মেয়েটির কথা বলছো, আমার অনুমান যদি ঠিক হয় তাহলে সে হলো মায়া। মায়া? হ্যাঁ, মায়া। তুমি এখন যে বাড়িতে থাকো, 10-12 বছর আগে মায়া তার মা বাবার সাথে ওখানে থাকতো। তারপর হঠাৎ সে একদিন নিখোঁজ হয়ে যায়। পুলিশ তাকে অনেক খুঁজবার চেষ্টা করে, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তার কিছুদিন পর মায়ার মা বাবাও আশ্চর্যভাবে নিখোঁজ হয়ে যায়। আপনি এসব কি বলছেন? আমি ওর সাথে রোজ কথা বলি। কোথায়? আমার তো এমন কিছু মনে হয়নি। সেটা তো আমিও ঠিক বুঝতে পারছি না। ও তোমার সাথে এভাবে রোজ কেন কথা বলছে?
কি উদ্দেশ্য তার। কিন্তু আমি স্থির নিশ্চিত ওই মেয়েটি আর কেউ নয়, মায়া। মায়া? মায়ার সাথে কি হয়েছিল? কি হয়েছিল সেটা জানি না। ওর মা বাবা নিখোঁজ হয়ে গেল কিভাবে সেটাও কেউ জানে না। রজত আরও চিন্তায় পড়ে যায়। তাহলে কি মায়ার জন্যই নিধি এমনভাবে পাল্টে গিয়েছে? আর ওদের সাথে যা যা ঘটছে সেসব কি মায়াই করছে? আপনি আমাকে সাহায্য করুন, আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন আপনি। বিপদ? কিসের বিপদ? কি হয়েছে? আমার মনে হয় নিধি আর নিধি নয়, ও ও অন্য কেউ, ও হয়তো মায়া। মানে কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুদিন যাবৎ আমার সাথে সব আজব আজব জিনিস হচ্ছে। কি হয়েছে আমাকে খুলে বলো। এরপর রজত সবকিছু ধীরে ধীরে বলে চলল। সব শুনে মৃত্যুঞ্জয়বাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, যতদূর আমি জানি কিছু কিছু পিশাচিনি দেখতে খুব সুন্দর হয়। এদের চোখ গাঢ় কালো, ঘন লম্বা কালো চুল, লম্বা নখ, ধারালো দাঁত ও লাল ঠোঁট হয়। পিশাচিনির ক্ষমতা সম্পর্কে বলতে গেলে এরা আচরণে খুব চঞ্চল কিন্তু খুব শক্তিশালী প্রকৃতির হয়। ভূত এবং ডাইনিদের চেয়ে পিশাচিনির ক্ষমতা বেশি থাকে। এরা চেহারা পরিবর্তন, প্রতারণা এবং মানুষকে বিভ্রান্ত করতে দক্ষ হয়। এরা রক্ত পান করে এবং কাঁচা মাংস খায়। তাহলে আমরা এখন কি করব? এর থেকে কিভাবে বাঁচবো? সে আমি এখন বলতে পারছি না। এ বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। তবে হ্যাঁ, বছর খানেক আগে এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ঘন জঙ্গলে এক তান্ত্রিকের সাথে দেখা করেছিলাম। তিনি এইসব বিষয়ে বিশেষ পারদর্শী। আমার মনে হয় সেখানে গিয়ে তার সাথে একবার দেখা করা উচিত আমাদের। তিনি হয়তো আমাদের এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবেন। তাহলে চলুন আমরা এখনই বেরিয়ে পড়ি। তারা মৃত্যুঞ্জয় বাবুর বাড়ি থেকে বেরোতেই সামনে দেখে নিধি দাঁড়িয়ে কাঁদছে। রজত নিধির কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মৃত্যুঞ্জয় বাবু তার হাত ধরে আটকে দেয়। নিধি কাঁদতে কাঁদতে বলল, রজত, তুমি তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আমার বাড়িতে একা একা খুব ভয় করছে। চলো, বাড়িতে চলো, আমাকে ছেড়ে কোথাও যেও না। মৃত্যুঞ্জয় বাবু বললেন, রজত, ও নিধি নয়, ও তোমার সাথে ছলনা করছে। তুমি ওর কাছে যেও না। না, ও নিধি। দেখছেন না, ও খুব ভয় পেয়েছে। ওর আমাকে খুব দরকার, আমাকে ওর কাছে যেতেই হবে। এই বলে রজত নিধির কাছে যেতেই নিধি হাওয়ায় মিলিয়ে যায়। রজত অবাক হয়ে এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকে, তারপর বলে, আমি ঘরে গিয়ে একবার নিধিকে দেখে আসছি। না, তুমি যাবে না। যাব না? না, ও এটাই চাইছে। কিন্তু নিধি ঘরে একা আছে, তার যদি কোনো ক্ষতি হয়? আপনি বুঝতে পারছেন না, নিধি 2 মাসের অন্তঃসত্ত্বা। আমার যতদূর মনে হয় নিধি ঘরে নেই। ঘরে নেই? না, হয়তো সে নিধিকে কোথাও নিয়ে গিয়েছে। তোমার সাথে ওই বাড়িতে যে রয়েছে সে নিধি নয়। কিন্তু এটা বুঝতে পারছি না ও কেন নিধিকে নিয়ে গিয়েছে। একটা গাড়ি নিয়ে মৃত্যুঞ্জয় বাবু ও রজত সেই তান্ত্রিকের উদ্দেশ্যে রওনা হলো। ড্রাইভার বলল, আপনারা কোথায় যাবেন স্যার? মৃত্যুঞ্জয় বাবু বললেন, আমরা পাহাড়ের পাশে যে জঙ্গলটা আছে সেখানে যাব। ওই জঙ্গলটা বিপজ্জনক স্যার। ওই জঙ্গলে কেউ যায় না। সেখানে সাপ, বিচ্ছু, বাদুড়
আরো অনেক ধরনের বিষাক্ত প্রাণী আছে। আহ, আর আর কি? শুনেছি ওখানে নাকি তান্ত্রিক থাকে, তারা সেখানে তন্ত্র সাধনা করে, এবং এও শুনেছি তাদের সাধনায় কেউ ব্যাঘাত সৃষ্টি করলে তার জীবনে বড় বিপদ নেমে আসে স্যার। এই জন্যই তো কেউ ওখানে ওই জঙ্গলে যায় না স্যার। তুমি সত্যিই অনেক কিছু জানো দেখছি। আমরা সঠিক লোকের সাথেই আছি বলতে হবে। আমাদের সেই বনেই যেতে হবে, বুঝলে? কিন্তু স্যার, তুমি চিন্তা করো না, তোমার কিছু হবে না। তুমি খালি আমাদের সেখানে নিয়ে চলো। গাড়ি চলতে চলতে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। গাড়ির গতি বেশি ছিল না, কারণ পাহাড়ের রাস্তাগুলো আঁকা বাঁকা এবং খুব দুর্গম। হঠাৎ গাড়িটি থেমে গেল। মৃত্যুঞ্জয়বাবু বললেন, কি হলো, গাড়ি থামালে কেন? স্যার সামনের পথটি খুবই বাঁকানো এবং দুর্গম, বেশি দূরে নয়, আপনি প্রায় 10 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন। মৃত্যুঞ্জয়বাবু এবং রজত গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলো। মৃত্যুঞ্জয়বাবু একটু বাদে বাদে গাছে একটা চিহ্ন এঁকে দিচ্ছিলেন। আপনি এটা কি করছেন? আমরা যদি ভুল করে বিপথে চলে যাই তাহলেই বিপদ। তাই এই চিহ্নগুলো আমাদের সঠিক পথ দেখাতে সাহায্য করবে। ঘন জঙ্গল, তার উপর গাছ ও কাঁটার মধ্যে হাঁটা খুব কঠিন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো তাদের গন্তব্য কোথায়, কতটা দূরে হাঁটতে হবে কিছুই তারা জানে না। হাঁটতে হাঁটতে তারা বনের মাঝখানে চলে আসে। এখানে একটি গুহা দেখতে পায়। তার কিছু খালি জায়গা এবং সেখানে কিছু শুকনো কাঠ জ্বলছিল। এখানে নিশ্চয়ই সাধনা করা হয়েছে, এবং সেটি খুব বেশি সময় হয়নি। হঠাৎ দেখা গেল একজন লোক তাদের দিকে এগিয়ে আসছে। লম্বা চুল, কপালে ছাই আর হাতে কুমণ্ডল। তাদের কাছে এসে বলল, তোরা কে? এখানে কি করছিস? এখান থেকে চলে যা, এই জায়গাটা তোদের জন্য নিরাপদ নয়। রজত হাত জোড় করে বলল, আমাকে সাহায্য করুন বাবা, দয়া করে আমাকে সাহায্য করুন। তুই কে, আর আমার কি সাহায্য চাস? বাবা, এর নাম রজত। এর স্ত্রী অন্তঃসত্ত্বা, তাদের ওপর এক পিশাচিনী ভর করেছে। এদের আপনি বাঁচান বাবা। তুই ওর কি ক্ষতি করেছিস যে তোর স্ত্রী সন্তানের পেছনে পড়েছে ও? বাবা, আমি কারো কোনো ক্ষতি করিনি। আমি জানিও না কেন সে আমার এবং আমার স্ত্রীর পিছনে লেগেছে। আমি তো তাকে চিনিও না। ঠিক আছে, চল, আমি তোর সাহায্য করব। তিনজনই বন থেকে বেরিয়ে যাওয়ার পথ ধরল। যেতে যেতে রজত ও মৃত্যুঞ্জয় গাছের দিকে দেখছিল, কিন্তু কোনো গাছে কোনো চিহ্ন ছিল না। কোথায়? কোনো গাছেই তো চিহ্ন নেই। আমরা তাহলে এই জঙ্গল থেকে বেরোবো কিভাবে? কোনো গাছের চিহ্ন দেখতে পাবি না। সেই পিশাচিনী চায় না তোরা এই জঙ্গল থেকে ফিরে যা, তাই তোদের আটকাবার জন্য সে সব রকম চেষ্টা করবে। ভয় নেই, আমার সাথে আয়। এই কথা শুনে তারা বিস্ময়ে একে অপরের দিকে চাইল। তারপর তান্ত্রিকের পেছন পেছন তাকে অনুসরণ করলো। একটু পর তারা জঙ্গল পেরিয়ে আসলো। গাড়ির ড্রাইভার তখনও তাদের জন্য অপেক্ষা করছিল। একটানা 3 ঘন্টা গাড়ি চালানোর পর তারা সবাই সেখানে এসে পৌঁছালো যেখান থেকে তারা গাড়ি নিয়েছিল। তারা গাড়ি থেকে নেমে ড্রাইভারকে টাকা দিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেয়। কিন্তু বাড়ির কাছে তারা দেখতে পায় সবকিছু আলাদা। এই জায়গা যেন প্রথমবার দেখছে রজত। জায়গাটা আগে কখনো দেখেনি। কোথায় ওর বাড়ি? কোথায় মৃত্যুঞ্জয় বাবুর বাড়ি? রজত বলল, বাবা, আমরা হয়তো ভুল জায়গায় চলে এসেছি। আমাদের বাড়ি হয়তো এর উল্টো পাশে। এই বলে রজত এবং মৃত্যুঞ্জয় বাবু চলতে লাগলেন। তান্ত্রিক তাদের থামিয়ে বলল,
দাঁড়া, এখান থেকে যাওয়ার দরকার নেই। আমরা একদম ঠিক জায়গায় এসেছি। সেই পিশাচিনী তার মায়াজাল ছড়িয়েছে চারদিকে, যাতে আমরা তার কার্যে বাধা দিতে না পারি। সে চায়নি আমি এখানে আসি। সে জানে যদি আমি এখানে আসি তাহলে তার কার্য সিদ্ধি হবে না, আমি তার জন্য বিপদ। তাই সে তার মায়াজাল দিয়ে সব ঢেকে রেখেছে, কিন্তু সে বুঝতে পারেনি যে আমি তার ফাঁদ বুঝতে পারবো। এখন কি করা উচিত বাবা? ওই মন্দিরটি দেখছিস, সেখানে চল। মন্দির একটি পবিত্র স্থান, সেখান থেকে আমরা অবশ্যই পবিত্র কিছু পাবো, যা এর মায়াজাল ভেঙে দিতে সাহায্য করবে।